গুড আফটারনুন, নমস্কার, আসসালামু আলাইকুম, তুমকা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, উম, সামাজিক মাধ্যম ফেসবুকে একটা পোস্ট, একটা ভিডিও আমার সামনে এসেছে। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যিনি একজন লোক, একজন ভদ্রলোক, জানি না ওনার বাড়ি কোথায়, সামাজিক মাধ্যমে এসে নিজেকে অনেক মানে স্বঘোষিত অর্থনীতিবিদ, স্বঘোষিত আপনার রাজনীতিবিদ, মানে পলিটিক্যাল অ্যানালাইসিস স্বঘোষিত। উনি নাকি রাজনীতি নিয়ে আলোচনা করে, প্লাস আপনার নিজেকে ইতিহাসবিদও বলে। তো ওনার নাম ননী গোপাল দেবনাথ। ননী গোপাল দেবনাথ ওনার নাম। উনি গতকালকে সম্ভবত একটা ভিডিও করেছে, যেখানে বলছে যে এডিসি হলো একটা পাপ, এডিসি কে দরকার নেই ত্রিপুরাতে, মানে স্বশাসিত জেলা পরিষদ ত্রিপুরাতে দরকার নেই, এটা একটা ত্রিপুরার পাপ। একটা লোক কি করে, একটা লোক কি করে সংবিধানের ঊর্ধ্বে কথা বলে? এডিসি তো 6 শিডিউল এরিয়ার যেটা আছে সমস্ত ভারতবর্ষে সংবিধান স্বীকৃত, এটা অসাংবিধানিক কিচ্ছু নেই। সংবিধান স্বীকৃত করে দেশের সরকার সেই এডিসি বানিয়ে দিয়েছিল। সেই এডিসি কে উনি পাপ বলছে। ওনার যে ভিডিও দেখলাম, উনি নিজেকে ইতিহাসবিদ বলে মনে করেন, অর্থনীতিবিদ বলে মনে করেন, পলিটিক্যাল অ্যানালাইসিস করেন উনি। মিস্টার ননী গোপাল দেবনাথ, আপনাকে আমি বলি, শুনুন আপনি মন দিয়ে। আপনি যদি নিজেকে নিজে ইতিহাসবিদ মনে করেন, আপনি যে কথা বললেন যে ত্রিপুরার কোনো রাজা মুদ্রা চালাও করেনি, ত্রিপুরাতে কোনো রাজা মানে মাণিক্য বংশ, মাণিক্য ডাইনেস্টি কোনো মুদ্রা প্রচলন করেনি। আপনি যদি ইতিহাস জেনে থাকেন, কোন দেশের ইতিহাস সেটা আমার জানা নেই, বাংলাদেশের না তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস সেটা আমার জানা নেই। যদি ত্রিপুরার সত্যিকারের ইতিহাস জানতেন, আপনাকে আমি বলে দিচ্ছি, রত্নমাণিক্য, আপনি নাম শুনেছেন? না শোনার কথা হয়তো আপনার মতো লোক। ওই রত্নমাণিক্য ত্রিপুরাতে, মানে মাণিক্য ডাইনেস্টি যে রাজা ছিল রত্নমাণিক্য, সেই রত্নমাণিক্য তার নিজস্ব মুদ্রা চালু করেছিল 1468 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1468 খ্রিস্টাব্দে রত্নমাণিক্য তার নিজস্ব মুদ্রা চালু করেছিল। চেক করে নেন আপনি। আপনি নিজেকে ইতিহাসবিদ বলেন না? চেক করে নেন আপনি। নিজস্ব মুদ্রা চালু করেছিল। আর সেই রত্নমাণিক্যর রাজধানী কোথায় ছিল জানেন? বর্তমান উদয়পুরে। তখন উদয়পুর নাম ছিল না, রাঙ্গামাটি ছিল। উদয়পুর থেকে সামান্য দূরে রাজনগরে এখনো পুরাতন রাজবাড়ি আছে, সেটা রত্নমাণিক্য রাজবাড়ি। এইখান থেকে ত্রিপুরা চালাতো। যেটা চট্টগ্রাম, বর্তমান চট্টগ্রাম না, সেটা মাণিক্য ডাইনেস্টি, মাণিক্য বংশ দখল করেছিল বাংলার রাজাদের কাছ থেকে। কিন্তু হ্যাঁ, বেশি দিন দখল রাখতে পারেনি। আপনি ইতিহাস জানেন। দ্বিতীয়ত, আপনাকে আরেকটা ভুল ধরিয়ে দিই। আপনি তো ইতিহাসবিদ নিজেকে মনে করেন, স্বঘোষিত। আপনি কি বলেছেন? ত্রিপুরা ইজ এ পার্ট অফ বঙ্গদেশ।
আমি আপনাকে বলি, ত্রিপুরা ইজ নেভার পার্ট অফ বঙ্গদেশ। বঙ্গদেশ দ্যাট মিন্স সাউদার্ন সাইড অফ প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড প্রেজেন্ট বাংলাদেশ এরিয়া। হোয়াট ইজ বঙ্গদেশ? জানবেন আপনি বঙ্গদেশ কোথায় থেকে আসলো? ব্রহ্মপুত্র, যে নাম শুনেছেন ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র, ওই ব্রহ্মপুত্র গঙ্গা অববাহিকার দুপাশের যে সমতল অঞ্চল ছিল, সেই সমতল অঞ্চলে যারা বসবাস করত, মানে বর্তমান যে ওয়েস্ট বেঙ্গল আছে, নদিয়া, আপনার তো নাম শুনেছেন নদিয়া, সেই নদিয়া ডিস্ট্রিক্টেই পড়তো বেশিরভাগ অংশটা, সেই খুলনা নিয়ে পুরো বর্তমান বাংলাদেশে ব্রহ্মদেশ, সেটা বঙ্গদেশের। বুঝলেন? ইতিহাসবিদ কোথায় থেকে এসব পান আপনি? নিজেকে বড় ইতিহাসবিদ মনে করেন। আপনাকে আরেকটা ইতিহাস বলে রাখছি, হয়তো আপনি জানেন না, আমি দেখিয়ে দেব আপনাকে, যদি চ্যালেঞ্জ করবেন মনে করেন আপনি। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, তখনও ত্রিপুরা স্বাধীন ত্রিপুরা ছিল, স্বাধীন ত্রিপুরা ছিল। তখন ত্রিপুরা মার্চ করেনি ইন্ডিয়ার সাথে, কাশ্মীর মার্চ করেনি ইন্ডিয়ার সাথে, হায়দ্রাবাদ মার্চ করেনি ইন্ডিয়ার সাথে, আর ত্রিপুরা সবসময় স্বাধীন ছিল। ইংরেজরাও পরাধীন করতে পারেনি ত্রিপুরাকে, মুঘলরা ত্রিপুরাকে পরাধীন করতে পারেনি। এত বড় শাসক ছিল মুঘলরা, আপনি জানেন? ইংরেজরা কত অত্যাচার করেছে সমস্ত ভারতবর্ষে, কিন্তু ত্রিপুরা স্বাধীন ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ বলে দিই আপনাকে, যদি আপনি এইখানে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, আপনাকে বলে রাখি, 1947 সালের পরে 1948 বলুন, 1949 বলুন, 1950 বলুন, ত্রিপুরাতে যে ডাক যোগাযোগ ব্যবস্থা ছিল, যে রেভিনিউ সিস্টেম ছিল, রেভিনিউ স্টাম্প, বা আমরা আজকে যারা দলিল বলি, দলিল, সেই দলিল আপনি দেখে নেবেন। 1950 সনের যে সরকারি দলিল, রেভিনিউ, সেইখানেও রাজাদের মাথা ছিল এই রেভিনিউ স্টাম্পে, উপরে লেখা থাকতো স্বাধীন ত্রিপুরা। 1949 সন, 1950 সনের সেই রেভিনিউ স্টাম্প বলুন, দলিল বলুন, সেইখানে স্বাধীন ত্রিপুরা লেখা থাকতো, মাথা থাকতো রাজার মাথা। আপনাকে আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। তো ভুল ভাল তথ্য দিবেন না। নিজেকে যদি মনে করেন এতই বড় ঐতিহাসিকবিদ, সেটা ত্রিপুরার ইতিহাস না, রাজমালা পড়ে নেন, পেয়ে যাবেন আপনি। আর আপনি কেন এডিসি কে ভাঙতে চান? এরা কি দেশের বাইরের মানুষ? আপনি যে কথা বলছেন, আপনি যদি ইতিহাস জেনেই থাকেন মাননীয়, আপনাকে বলে রাখি, ভারত স্বাধীনতার পরে আজকে যেই রাজ্যগুলি, কয়টা রাজ্য আজকে? স্বাধীনতার পরে কি এতটা রাজ্য ছিল? সময়ের প্রয়োজনে রাজ্য বেড়েছে, বাড়বে না হয় আরেকটা রাজ্য। কি হলো? আপনার তো মনে দুঃখ কেন, এত কষ্ট কেন আপনার? সেটা তো দেশের বাইরে কেউ বলে না, বলছে না যে আমি চাইনার সাথে যাব, বলছে আমি এই দেশের অঙ্গ থাকবো। আলাদা রাজ্যে দেশ আমাকে, সংবিধান আমাকে দেয় মান্যতা। কি হলো আপনার? আপনার কেন এত জলে? আর যেটা বলছেন ট্যাক্স নিয়ে, আপনি তো অর্থনীতিবিদ, আপনাকে বলে রাখি, ট্যাক্স শুধু আপনি পে করেন না, এই রাজ্যের 40 লক্ষ মানুষ ট্যাক্স পে করে। এই রাজ্যের নিজস্ব কোনো উৎপাদন নেই। জানেন ত্রিপুরার সবচেয়ে বড় শিল্প কি? রাবার শিল্প। ত্রিপুরার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি? রাবার ইন্ডাস্ট্রি। কোথায় হয় সেটা? সমস্ত এডিসিতে। এই রাবার শিল্প সমস্ত এডিসিতে হয়। ত্রিপুরার দ্বিতীয় আরেকটা বলুন আপনি, যেটা ত্রিপুরার বড় শিল্প। ওএনজিসি জানেন কোথায় হয়? সব এডিসির মধ্যে। ওএনজিসির যত কাজ, ডেভেলপমেন্ট, সব ওএনজিসির মধ্যে হয়। কি বলছেন মশাই আপনি ভুলভাল? ট্যাক্স শুধু আপনিই দেন? আপনি যখন 1 কেজি চাল 50 টাকা দিয়ে কিনতে যান, কোনো একটা এসটি ক্যাটাগরির লোক, আদিবাসী লোক, কোনো ট্রাইবেল লোক যায়, সেটা 30 টাকা হয়। আপনি যখন একটা শার্ট কিনতে যান, একটা গেঞ্জি কিনতে যান মাননীয় মশাই, আপনি 500 টাকা দিয়ে কিনেন। এসটি লোকেরা কি সেটা 300 টাকা দিয়ে কিনে নাকি? আপনি যখন গাড়ি কিনেন, একটা 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, শুধু তো আপনি ট্যাক্স পে করেন আপনার কথা অনুসারে। ট্রাইবেলরা তো কোনো ট্যাক্স পে করে না, তাহলে তার সেই গাড়িটা তো 7 লাখ টাকা হওয়ার কথা। কত পার্সেন্ট ট্যাক্স আসে জানেন আপনি? আপনি তো অর্থনীতিবিদ। কত পার্সেন্ট স্টেট পায়, কত পার্সেন্ট সেন্ট্রাল পায় জানেন আপনি? এই রাজ্যে 40 লক্ষ মানুষ ট্যাক্স দেয় মাননীয়। আপনি যেমন রোড ট্যাক্স দেন, ওই একটা ট্রাইবেল লোকও চলতে গেলে, গাড়ি কিনতে গেলে
তার বাইক বলুন, গাড়ি বলুন, তেও ট্যাক্স দিয়ে কিনে, 1 টাকা আপনার থেকে কম নেয় না। আপনি একটা যখন টুথপেস্ট কিনেন, একটা ব্রাশ কিনেন, একটা সুই কিনেন, আপনি যেমন ট্যাক্স পে করেন, জিএসটি পে করেন, ওই ট্রাইবেল লোকটাও জিএসটি পে করে। ত্রিপুরাতে শিল্পপতি বলতে কেউ নেই, একজন লোক দেখাতে পারবেন না যে ত্রিপুরাতে শিল্পপতি। আপনি যেটা বলছেন যে একমাত্র আপনারাই বাঙালিরাই ট্যাক্স পে করে, ট্রাইবেলরা ট্যাক্স পে করে না। আছে ত্রিপুরাতে কোনো শিল্পপতি? নেই। বাইরের থেকে জিনিস আনে, সেগুলিকে, হ্যাঁ এটা সত্যি কথা যে বাঙালিরাই বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করে, বাঙালিরাই বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করে, সেটা আমিও মানি। কিন্তু আমি ব্যবসা করি, দ্যাট মিনস এমন না যে আমি সব ট্যাক্স পে করি। আমার থেকে যে জিনিসটা কিনে সেও ট্যাক্স পে করে। আমি যে ব্যবসা করি না, মাননীয় আপনি জেনে রাখেন, আমি আবার জিএসটি ক্লেম করতে পারি, আমার টাকাটা আমি বেশিরভাগগুলো পেয়ে যাই। কিন্তু যে আমার থেকে কিনে সে কিন্তু ট্যাক্স পে করেই কিনে। সুতরাং আপনার অর্থনীতি আপনার কাছেই রাখুন। আলাদা একটা রাজ্য হলে সবার জন্য মঙ্গল, কেন হবে না? আসামে আছে না? আসামও তো আছে। আর ইনার লাইন পারমিট, আপনি যে মানুষকে ভুলভাল তথ্য দিচ্ছেন, কেন আপনি যখন গুয়াহাটি যান বাই রুটে, আপনি তো ইনার লাইন পারমিট, কোনো অসুবিধা হয় কারোর? আমি তো বহুতবার গেছি, 7-8 বার গেছি বাই রুট, তো কোনোদিন তো ইনার লাইন পারমিট আমার কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত। চেকিং তো করবি স্বাভাবিক, আপনি বাংলাদেশি না কোন দেশি, পাকিস্তানি দেখবি আপনার যদি ডকুমেন্ট থাকে আপনার কি অসুবিধা? এসব ভণ্ডামি বন্ধ করুন, বাঙালি ট্রাইবেলের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা বন্ধ করুন। আপনার যে কথাগুলি বললেন, মানে যারা এডিসিতে থাকে তারা বুঝি সব নেশাখোর, তারা বুঝি সব পাপী। কি করে আপনি এই কথা বলতে পারলেন? এডিসিতে 14 লক্ষ মানুষ নেশাখোর, এডিসি 14 লক্ষ মানুষ পাপী, তারা আদিম মানুষ। এডিসি 14 লক্ষ মানুষ। মশাই ভদ্র হন, ভদ্র হয়ে যান। যদি ইতিহাস না জানেন, অর্থনীতি না জানেন, আসেন কোনো এক সময় মশাই সময় করে শিখে যান। আপনার এই ভণ্ডামি ইতিহাস, এই পূর্ব পাকিস্তানের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সেইখানে রেখে আসুন। ত্রিপুরার ইতিহাস পড়ুন মশাই। 500 বছর জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বললেন না, 500 বছর আগে, 500 বছর আগে। আমি আপনাকে 1400 সনের কথা বললাম, যেখানে রত্নমাণিক্য, আজকের থেকে 600-650 বছর আগের কথা বললাম। সুতরাং ইতিহাসকে বিকৃত করবেন না, আর দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। আপনার মতো লোকদের কারণে আজকে রাজ্যের এডিসি পিছিয়ে আছে। এই আপনার মতো লোকরাই এডিসিকে সব থেকে শিক্ষা, স্বাস্থ্য সব দিকে বঞ্চিত রেখেছেন, আপনার মতো মানসিকতার লোক মশাই। কেন ত্রিপুরা যে বাজেট তার শুধু 2% পায় এডিসি? কোনদিন কথা বলেছেন? 100 টাকা যদি বাজেট হয়, কেন 2 টাকা এডিসি পায়? এখানে তো 30% মানুষ থাকে, আপনিই বললেন, তাহলে 30 টাকা যাওয়ার কথা, কেন 2 টাকা দেয়? কেন কথা বলেন না এটা নিয়ে? শুধু নিজের স্বার্থটাই দেখেন না। এসব ভণ্ডামি বন্ধ করুন মশাই। আপনাকে চ্যালেঞ্জ করি, যদি ইতিহাস জানতে হয় ত্রিপুরার, আসেন আপনি, আপনাকে আমি শিখিয়ে দেব ত্রিপুরার ইতিহাস। রাজমালা বই আমার লাগবে না, এসব ছাড়েন আপনি। আপনি কোথায় থেকে ইতিহাস শিখলেন? এত বড় অর্থনীতিবিদ আপনি। ত্রিপুরা রাজ্য হয়তো নতুন একটা নোবেল পাবে আপনার মাধ্যমে অর্থনীতিতে। আপনি ট্যাক্স শিখান মানুষকে। আরে মশাই, ট্যাক্স কত পার্সেন্ট হয় জিএসটি সেটি আপনি জানেন না? কত ধরনের ট্যাক্স হয় জিএসটিতে, কি কি জিনিসে কত পার্সেন্ট ট্যাক্স সেটি আপনি বলতে পারবেন না? আপনাকে চ্যালেঞ্জ নিচ্ছি মশাই। ত্রিপুরার সুই থেকে আরম্ভ করে গাড়ি পর্যন্ত কোনটাতে কত পার্সেন্ট ট্যাক্স সেটা আপনি জানেন না? আগে জেনে নেন, তারপর নিজেকে নিজে অর্থনীতিবিদ বলবেন। সেটা বন্ধ করুন। এ রাজ্য শান্তির রাজ্য, আমরা একত্রে বসবাস করে আছি যুগ যুগ ধরে। আপনার মতো কিছু ভণ্ড লোকের কারণে এই রাজ্যটা অশান্তি হয়। আসসালামু আলাইকুম।